খেজুর রসের খুঁজে গিয়ে ঝরল প্রাণ। গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল ৩ আরোহী নিহত। মুন্সিগঞ্জে ঘন কুয়াশা বেপরোয়া স্পিডবোট ট্রলার। ৭ দিনে ২০ দুর্ঘটনা। ছাত্র জনতার আন্দোলনে মানিকগঞ্জে আহতদের ক্ষত এখনও কাটেনি। উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি। সন্তান হারালেও দেশের জন্য প্রাণ দেয়ায় গর্বিত শহীদদের স্বজনরা। ভারত থেকে কেনা কোটি কোটি টাকার বীজে গজালো ঘাস লতাপাতা। ক্ষতিগ্রস্ত ৫ জেলার প্রায় ১১,০০০ কৃষক। কৃষি উন্নয়ন কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন। এবং শরীয়তপুরের রেজিস্ট্রেশন ছাড়া সিএনজি অটোরিকশার দাপট। বেশিরভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্সও। ৭-৮ বছর ধরে বন্ধ নিবন্ধন কার্যক্রম। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছি ঢাকা বিভাগ। সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মুন্সিগঞ্জে ঘন কুয়াশায় সড়কের পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে নৌপথেও। গত ৭ দিনে জেলার নৌপথে অন্তত ২০টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ধলেশ্বরীর মুক্তারপুর সেতুতে লঞ্চের ধাক্কার পর মেঘনায় স্পিডবোট এবং যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে ৪ জনের প্রাণহানিতে আতঙ্ক নৌপথেও। কর্তৃপক্ষ বলছে আইন না মানায় দুর্ঘটনা ঘটছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ১১ জানুয়ারি রাত ১০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে মারা যান ৪ জন। এর আগে ৬ জানুয়ারি ভোরে ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর ১৯ নম্বর পিয়ারে নিরাপত্তা বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। মুন্সিগঞ্জের বিভিন্ন নদী দিয়ে দৈনিক শত শত নৌযান চলাচল করে। চলতি শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায় ব্যাহত হচ্ছে এসব যান চলাচল। এলাকাবাসী বলছেন বারবার নিষেধ করা হলেও নৌ পরিবহন সংশ্লিষ্টরা বেপরোয়া গতিতে কুয়াশার মধ্যেই স্পিডবোট ট্রলার সহ অন্যান্য যান চালাচ্ছে। কুয়াশার সময় বালুর বল গেটগুলো যদি বন্ধ রাখে তাহলে চলাচলে সুবিধা হয়, অ্যাক্সিডেন্টও কম হয়। এটাকে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা আরও বাড়তে থাকবে। বিআইডব্লিউটিএ বলছে নৌপথের আইন না মানার কারণেই ঘটছে দুর্ঘটনা। কিছু বালঘেট আছে যারা টিলার সাহায্যে জাহাজ চালাচ্ছে, তারা অনেক সময় কুয়াশার মধ্যে এই হটকারিতা করে চালায়, মাঝে মধ্যে ২-১টা দুর্ঘটনার সৃষ্টি করতেছে। গত এক সপ্তাহে মুন্সিগঞ্জের বিভিন্ন নৌপথে ২০টি দুর্ঘটনা ঘটেছে। পদ্মা, মেঘনা এবং এই ধলেশ্বরী বিধৌত মুন্সিগঞ্জ জেলায় ১০১ কিলোমিটার প্রথম শ্রেণীর নৌপথ রয়েছে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ১৩ বছর আগে গোপালগঞ্জের ঘাঘর নদীতে কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণ করা হলেও অসমাপ্ত সংযোগ সড়কের কাজ। এমন অবস্থাতেও ঠিকাদার তুলে নেন প্রকল্পের পুরো টাকা। তার ১০ বছর পর সেতু নির্মাণের ৫ গুণের বেশি টাকা ব্যয় শুরু হয় অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ। মাঝপথে তাও বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। নদীতে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে দুই পাশে নেই সংযোগ সড়ক। ২০১২ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুরে ঘাঘর নদীতে কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ বন্ধ করে টাকা তুলে নেয় ঠিকাদার শেখ কবির হোসেন। ২০২২ সালে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পুনরায় টেন্ডার আহ্বান করে এলজিইডি। ২ দফা সময় বাড়িয়ে চলতি বছর জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হলেও এখনো শেষ হয়নি। ঘুরে ঘুরে কোটালীপাড়া যাওয়া লাগে, অনেক ডবল পয়সা দিয়ে সোজা পথে যাইতে আর আমরা পারতেছি না। রুগীরে নিয়েও তো আসলে এখানে দাঁড়াই থাকা লাগে নারীদের জন্য, এই পাশে এসে তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। সময় মতো কাজ শেষ না হলে পুনরায় দরপত্র আহ্বান করার কথা জানান এলজিইডি। যদি ঠিকাদার কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। সেতুর ২৪০ মিটার আরসিসি স্ল্যাব ভায়াডাক্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫.৫ কোটি টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায় কাশিয়ানী উপজেলা পোনা এলাকা থেকে খেজুরের রস খাওয়ার জন্য একটি মোটরসাইকেলে করে পাশের জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালীনগর যাচ্ছিলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা নামের ৩ যুবক।
ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দীপু ও বিশাল নাগ। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশীনাগী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের খবর। মানিকগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে আহতদের ক্ষত এখনও কাটেনি। অতি কষ্টে জীবনযাপন করছেন তারা। উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি আহতদের পরিবারের। এদিকে সন্তান হারালেও দেশের জন্য প্রাণ দেয় গর্বিত শহীদদের স্বজনরা। হতাহত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। দুইটা পুলিশ এসে আমার ধাওয়া করে, আমার হাত এভাবে ধরে, আমি জামটা দিয়ে দৌড় দিই। পুলিশ আমার গুলি করে, 3টা গুলির মধ্যে একটা গুলি আমার আগে থুরা লাগে, আমার পা ভেঙে গেছে। আমার অবস্থা ক্রিটিক্যাল, আমার পালসও কমে গেছে। এই দেশটা আমি উপভোগ করতে চাই, আমার বাঁচাটা ইচ্ছা। স্ট্রেচারে ভর করে চলছে সাকিবের জীবন। জুলাই বিপ্লবে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে তার জীবনে নেমে আসে অন্ধকার। ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর নির্মম অত্যাচারের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের 2য় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মুদি দোকান করে সংসারের খরচ চালাতেন। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হন সাকিব। অর্থাভাবে উন্নত চিকিৎসা না করতে পেরে কষ্টে দিন কাটছে তার। আমার অবস্থা ক্রিটিক্যাল। আমি তখন অটোতে ঢুকায়, আমার পালসও কমে আইছে। আমি যে বাঁচবো এটা আমার কোনো, আমি আশাও করি না যে আমি বাঁচবো। আমি রাষ্ট্রের কাছ থেকে আমি কিছু পাইনি। নিজস্ব অর্থায়নে যতটুকু পারছি ততটুকু চিকিৎসা নিচ্ছি, আর সরকারিভাবে বা কোনো ডিপার্টমেন্টালি কোনো চিকিৎসা পাই নাই। প্রতিদিন মুন হসপিটালে গিয়ে আমার থেরাপি নিতে হয় পায়ের। সব সমস্যা মানে আমার পায়ে এখনো চিকিৎসা প্রয়োজন। কোমরে কোপ দেওয়া হয়, সারা শরীরে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়। আমি 2-2বার হসপিটালে ট্রিটমেন্ট নেই। এদিকে পুলিশের গুলিতে নিহত রফিকুল ইসলাম ও সাদ আহমেদের পরিবারের দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমি শুনি টিভিতে ঘোষণা দেয় অমুক 300 পরিবারে 200 পরিবারের আসে, আমাদের তো কিছু আসে যায় না। হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। শিক্ষার্থী এবং সাধারণ জনতাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারি নির্দেশনা পেলে আমরা সকল কাজগুলো খুব দ্রুত এবং এফিশিয়েন্টলি করার চেষ্টা করব। ছাত্র জনতার আন্দোলনে মানিকগঞ্জের 5 জন নিহত এবং 124 জন আহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিভাগীয় সময়ের এ পর্যায়ে হাজারীবাগে অগ্নিকাণ্ডের খবর। রাজধানীর হাজারীবাগের ট্যানারি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর হাজারীবাগের কাঁচাবাজার সংলগ্ন ট্যানারির গোডাউনে দুপুর 2টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে এবং তারপর পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। সেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। শুরুতে 2টি ইউনিট আসে এবং পরবর্তীতে আরও 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। যে জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে এটি একটি ট্যানারি গোডাউন। এখানে যারা ট্যানারি ব্যবসায়ীরা আছেন তাদের চামড়াজাত পণ্যগুলো তারা এখানে সংরক্ষণ করেন এবং এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের 4র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এটিকে স্থানীয়দের সহায়তায় শুরুতে তারা এই আগুন লাগার ঘটনাটি তাদের চোখে পড়ে এবং তারা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায়। আর এই ভবনটি হচ্ছে ফনিক্স ভবন, ফিনিক্স লেদার কমপ্লেক্স লিমিটেড। এই ভবনের 4র্থ তলায় এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি একেবারে যে আজকেই প্রথম তা কিন্তু নয়।
এখানে প্রচুর মানুষজন ছুটে এসেছেন চারপাশ থেকে। আসলে উৎসুক মানুষের ভিড়টা এখানে একেবারে চোখে পড়ার মতো। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদেরকে নিয়ন্ত্রণ করাটাও ফায়ার সার্ভিসের পক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু দেখাই আপনাদেরকে যে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের গেট দিয়ে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছেন, বাইরে থেকে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বাইরে থেকে পানি ছিটানো হচ্ছে। তারা এখানে উপস্থিত হওয়ার পরই বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন এবং এখনও সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। কিন্তু বাইরে থেকে চতুর্থ তলায় পানি ছিটিয়ে ঠিক মতো আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে ফায়ার সার্ভিসের একটি টিম এই ফিনিক্স লেদার কমপ্লেক্সের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। চতুর্থ তলায় হাতের ডান পাশের একটি কর্নার থেকে আগুনের সূত্রপাত হয় এবং এই আগুন পর্যায়ক্রমে এই একেবারে ডান পাশের কর্নার থেকে শুরু করে আগুন বাড়তে বাড়তে এসে সেটি ভবনের মাঝ বরাবর এসে সারিয়েছে। আমরা আসলে ভবনের সম্মুখ প্রান্তে দাঁড়ানো, এই জায়গা থেকে আগুনের তীব্রতা কিংবা ভয়াবহতা আঁচ করা সম্ভব হচ্ছে না। এর পেছনের অংশে আগুন জ্বলছে। আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছেন যে ভবনের যে পেছনের অংশ আছে চতুর্থ তলার, সেই জায়গা থেকে আগুনের তীব্রতা দেখা ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি থেকে পানির সংযোগ পাইপ স্থাপন করেছে এবং সেটি তারা ভবনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এখানে তাৎক্ষণিকভাবে যদি কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে সেটি সামাল দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্সও এখানে প্রস্তুত রাখা হয়েছে। তারা উৎসুক জনতার ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হাজারীবাগ থানা পুলিশ, সেই সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। তারাও হচ্ছে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। পাশাপাশি বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ এবং র্যাব ঘটনাস্থল থেকে উৎসুক মানুষ যারা এখানে জমায়েত হয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে অবস্থা কি ঘটছে সেটি দেখাতে চাই। এখানে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উপস্থিত আছে। ফায়ার সার্ভিসের আরও গাড়ি ঘটনাস্থলে প্রবেশের চেষ্টা করছে, কিন্তু এখানে মানুষের যে পরিমাণ ভিড়, সেই ভিড় ঠেলে ফায়ার সার্ভিসের গাড়ি সামনে এগোতে পারছে না। এটা মানে স্থানীয় মানুষ যারা আছেন তারা মূলত একটা প্রতিবন্ধকতা তৈরি করেছেন। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের পথটি এখানে আটকে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পেছনে অপেক্ষমান, কিন্তু সামনে মানুষ থাকায় সে গাড়িটি ভিতরে প্রবেশ করতে পারছে না। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন যে আসলে আগুনটা কোথায় লেগেছে, কি হচ্ছে সেসব দেখার জন্য। আমরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি,
যে এই ভবনটি 7 তলা, এই ভবনটি 7 তলা, 4র্থ তলায় আগুনের সূত্রপাত হয়েছে এমনটি বলা হলেও এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আগুন 5ম তলায় ছড়িয়ে পড়েছে, পাশাপাশি 5ম এবং 7ম তলা দিয়েও কিন্তু আমরা ধোঁয়া বেরোতে দেখছি, অর্থাৎ আগুন 7ম তলা পর্যন্ত পৌঁছেছে। আসলে ভেতরে না যাওয়া পর্যন্ত কিংবা ভেতর থেকে কেউ কোনো কিছু না জানানো পর্যন্ত সঠিক করে বলা মুশকিল যে আগুন ভেতরে কোন পর্যায়ে আছে, কিন্তু বাইরে থেকে আমরা যে বিষয়গুলো দেখছি যে ভবনের 5ম তলা এবং ভবনের 7ম তলা এই দুটি তলা থেকে আমরা ধোঁয়া দেখছি, দুটি তলায় ধোঁয়া আছে প্রচুর পরিমাণে, এবং এটি আমরা দেখতে পাচ্ছি ভবনের সামনের অংশ থেকে। কিন্তু ভবনের পেছনের অংশে কিংবা অন্য পাশগুলোতে কি হচ্ছে সেটি এখনো নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আগুন নিয়ন্ত্রণে এতটাই ব্যস্ত যে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলার মতো সময় কিংবা পরিস্থিতি এখন তাদের হাতে নেই। তাই তারা আমাদেরকে এই মুহূর্তের ভবনের ভিতরে কি ঘটছে কিংবা কি হচ্ছে বা কতটুকু পরিমাণে আগুন বিস্তৃত হয়েছে সেই বিষয়গুলো তারা আমাদেরকে এখনো নিশ্চিত করতে পারেননি। হাজারীবাগ থানা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা যতই চেষ্টা করছেন মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে একটা নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার জন্য, মানুষ ততই উৎসুক হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। আসলে তারাও হয়তো সহযোগিতা করতে এসেছেন, কিন্তু সহযোগিতাটা প্রতিবন্ধকতায় রূপ নিয়েছে এবং সেই প্রতিবন্ধকতার কারণে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কাজ করতেও কিছুটা অসুবিধা হচ্ছে। তারা প্রত্যেকটি গাড়ি থেকে পানির সংযোগ নিয়েছেন। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দুজন কর্মীকে আমরা এইমাত্র দেখলাম যে তারা নিজেরা আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের উপকরণ এবং সামগ্রী নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করছেন। তাদের পাশাপাশি এই ভবনে প্রবেশের জন্য কিছু স্থানীয় মানুষজনকে এগিয়ে আসতে দেখছি আমরা। একটু আগে যে কথা বলছিলাম আমি, যে ভবনের 5ম তলা এবং 7ম তলায়, শুরুতে আমাদেরকে বলা হচ্ছিল 4র্থ তলায়, কিন্তু 4র্থ তলা থেকে আগুন 5ম তলা এবং 7ম তলা পর্যন্ত ছড়িয়েছে। আমরা বাইরে থেকে যেটি ধারণা করছি, আসলে ভেতরে এই পুরোটাই লেদার গোডাউন, এবং শুরুতেও একবার আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা তাদের চামড়াজাত পণ্যগুলো এখানে সংরক্ষণ করেন। আরও কিছু তথ্য জানিয়ে রাখি, 2023 সালের 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ এই একই ভবনে অর্থাৎ এই ফিনিক্স কমপ্লেক্সে সকাল 10টা 40 মিনিটে 38 থেকে 40 মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেদিনও প্রায় 1 ঘন্টার চেষ্টায় অর্থাৎ 11টা 40 থেকে 42 মিনিটের মতো এই সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের 1 ঘন্টার চেষ্টায় আগুন তারা নিয়ন্ত্রণ করেছিলেন। তারও আগে 2014 সালে এই একই ভবনে অর্থাৎ এই ফিনিক্স কমপ্লেক্সে এই ট্যানারির গোডাউনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। আজকেই প্রথম এই ঘটনাটি নয়, এর আগেও একাধিকবার এই ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং প্রতিবারই ফায়ার সার্ভিস চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এইমাত্র উৎসুক জনগণের ভিড় ঠেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরও একটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এই ইউনিটটি যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে দাঁড়ালো 7টিতে। প্রথমে 2টি, তারপরে 2টি, তারপরে আরও 2টি ইউনিট এবং এইমাত্র আরও একটি ইউনিট যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 7টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
আমি তখনও বলছিলাম যে এখানে উপস্থিত যারা আছেন আসলে উৎসুক মানুষদের ভিড় ছিল, ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারা আসলে উপস্থিত যারা আছেন তারাও হয়তো সহযোগিতা করতে চাচ্ছেন, কিন্তু এই সহযোগিতাটা আসলে এই কাজে বাধার সৃষ্টি করছে। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে ভেতরে শুধু চামড়াজাত পণ্যই আছে নাকি অন্য আরও কিছু আছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে আমি এইমাত্র কথা বলছিলাম, তারা আমাকে যেটি বললেন যে ভেতরে শুধু চামড়াজাত পণ্যই নয়, এখানে কেমিক্যাল থেকে শুরু করে কাপড় এবং অন্যান্য সামগ্রীও মজুত করে রাখা আছে। আসলে যারা এখানে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বা যারা এখানে পণ্য মজুত করেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদি তাহলে হয়তো আপনাদেরকে একটু তথ্যটা আমরা দিতে পারবো। আপনারা একটু বলবেন কি আমাকে যে এই ভবনের ভিতরে আর কি মজুত করে রাখা আছে, মানে কি রাখেন আপনারা এখানে? আমরা চেষ্টা করছি আসলে জানার যে ভেতরের কি অবস্থা। এখানে যারা আছেন ভবন মালিক কিংবা ব্যবসায়ী, তারা সবাই আতঙ্কিত যে ভেতরের কি অবস্থা, তারা বিষয়টি জানেন না। একটা ধারণা প্রসূত অবস্থায় তারা আছেন যে আগুন আসলে কতটুকু বিস্তৃত হয়েছে কিংবা আগুন কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিশ্চিত না হয়ে তারাও আমাদেরকে তথ্য দিতে পারছেন না। রাজধানীর হাজারীবাগের ঠিক কাঁচা বাজার যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে মূলত দুপুরের দিকে আগুন লাগার সূত্রপাত হয় এবং সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভবনটি, আমরা এখানকার স্থানীয়দের সাথে যেমনটা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত এই যে ভবনটি, সেই ভবনটি হচ্ছে আটতলা বিশিষ্ট একটি ভবন এবং এই ভবনের 6 তলা এবং 7 তলাতে মূলত আগুন লেগেছে এবং আমরা দেখছি যে পুরো 6 তলা এবং 7 তলা থেকে কিন্তু আগুনের যে কালো ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে। আমাদের হাতে এখন পর্যন্ত যেই তথ্যটুকু আছে যে এখানে মূলত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু কাজ করছে এবং সেই সাথে আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে পুরো 8 তলা যে ভবনটি রয়েছে, অর্থাৎ হাজারীবাগের ঠিক কাঁচা বাজারের সামনে যে 8 তলা বিশিষ্ট এই ভবনে মূলত বিভিন্ন ধরনের গোডাউন এবং ফ্যাক্টরি এবং দোকান রয়েছে। মূলত প্লাস্টিক থেকে শুরু করে জুতার গোডাউন এবং প্রিন্টের যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত গোডাউন কিন্তু এখানে রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু মূলত এই 6 তলা এবং 7 তলাতে কিন্তু জুতার যে গোডাউন, যেমনটা বলছিলাম যে জুতার গোডাউন এবং প্রিন্টের এবং প্লাস্টিকের বিভিন্ন ধরনের কিন্তু এই পুরো 8 তলা যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আমরা দেখছি যে 8 তলা যে ভবনটি রয়েছে সেই ভবনের মূলত 7 তলা এবং যে 8 তলা যে ভবনটি রয়েছে সেই 8 তলা ভবন 8 তলা বিশিষ্ট যে ভবনটি 7 তলা এবং 6 তলা এবং 7 তলা থেকে কিন্তু এখনো পুরো চতুর্দিক থেকে কিন্তু কালো ধোঁয়া এখনো কিন্তু বেরোচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের এই ভবনটির যে ডান পাশের যে অংশটুকু রয়েছে এই অংশটুকুর যে জানালাটি রয়েছে সেই জানলাগুলো দিয়ে কিন্তু সেই জানলা দিয়ে কিন্তু ধোঁয়া কিন্তু অনর্গল কিন্তু বের হতে আমরা দেখছি এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই যে মূলত এই 8 তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেই ভবনে আগুন লাগার সাথে সাথেই কিন্তু এখানকার এলাকার যে স্থানীয় যে লোকজন সেই লোকজনের আগুন লাগার সাথে সাথে কিন্তু মূলত এখানে আমরা দেখছি যে স্থানীয় যারা রয়েছে তারা মূলত এখানে অনেকটা ভিড় করেছেন এবং সেই সঙ্গে কিন্তু এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস যারা কর্মীরা রয়েছেন তারা মূলত আগুন নেভাতে কিন্তু বেগ পোহাতে হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে এই যে ভবন সেই ভবনটির আশপাশে কোনো জায়গা থেকেই কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ভিতরের অংশটুকু প্রবেশ করতে পারেনি, যার ফলে কিন্তু তাদেরও আগুন নেভাতে কিন্তু বেগ পোহাতে হচ্ছে। আপনারা এই মুহূর্তে
আমাদের যে ক্যামেরার ফ্রেমটি রয়েছে সেই ক্যামেরার ফ্রেমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত যে আগুনের যে সূত্রপাত, অর্থাৎ এই 8 তলা বিশিষ্ট যে ভবন, সেই ভবনের আগুনের যে সূত্রপাত অর্থাৎ 6 তলা এবং 7 তলায় কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু যে কালো যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনও রীতিমতো বের হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখছি, সেই সঙ্গে আমরা যেমনটা বলছিলাম যে এই 8 তলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেই ভবনে মূলত জুতার ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন জুতার গোডাউন এবং সেই সঙ্গে প্রিন্টের যে সমস্ত কাজ করা হয় এবং প্লাস্টিকের যে দোকান, প্লাস্টিকের যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু এখানে রয়েছে, যার ফলে এখানকার স্থানীয়রা ধারণা করছেন যে আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সেটি বলা অনেকটাই তারা বলছে যে মুশকিল, যেহেতু বিভিন্ন কেমিক্যালের এই সরঞ্জাম এবং দ্রব্যাদি উৎপাদন করার জন্য বিভিন্ন কেমিক্যালের ব্যবহার হয়ে থাকে, যার ফলে কিন্তু তারা ধারণা করছে যে মূলত এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়েও কিন্তু এখানকার যে এলাকাবাসী রয়েছে তারা কিন্তু চিন্তিত। অন্যদিকে ফায়ার সার্ভিস তাদের আগুন নেভানোর যে চেষ্টা সেটি কিন্তু তারা এখন পর্যন্ত চলমান রেখেছে। যেমনটা বলছিলাম যে মূলত এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হাজারীবাগে, সেখানে আগুনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রুদ্র ও মেঘ। শীতলক্ষা নদীর বিভিন্ন খেয়াঘাটে যাত্রী পারাপারে নৌকা এবং ট্রলারে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী বহন করা হচ্ছে। এতে বিভিন্ন সময় নৌ দুর্ঘটনা ঘটালেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই বলে অভিযোগ যাত্রীদের। ঝুঁকিমুক্ত পারাপারে প্রধান দুটি খেয়াঘাটের ট্রলারের সংখ্যা বাড়ানোর দাবি তাদের, তবে এ নিয়ে সমাধান দিতে পারেনি খোদ BIWTA। থেকে লাগা আগুনে মাদারীপুরে 3টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার শিবচর উপজেলার দত্তপাড়ার কৃষক ইলিয়াস মৃধার বাড়িতে দুপুরের রান্না শেষ করে ঘর তালাবদ্ধ করে রাখে পরিবারের লোকজন। মধ্যরাতে হঠাৎ ঘরটিতে আগুন দেখতে পায় প্রতিবেশীরা। মুহূর্তেই আগুন পাশের আরও 2টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিভাগীয় সময় আরেকবার। ফরিদপুরে বাড়ছে কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। ধানের বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে ধানের বীজ। সরকারি প্রণোদনায় সদর এবং বোয়ালমারী উপজেলায় সমলয় পদ্ধতিতে 100 একর জমিতে শুরু হচ্ছে বোরো ধানের আবাদ। ধান কাটা ও মাড়াই হবে মেশিনে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে হেক্টর প্রতি কৃষকদের সাশ্রয় হবে 26 থেকে 28 হাজার টাকা। বিভাগীয় সময় আরেকবার। ভারত থেকে কেনা কোটি কোটি টাকার বীজে গজালো ঘাস ও লতাপাতা। এতে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের প্রায় 11,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাষিদের অভিযোগ, ঠিকাদারদের মাধ্যমে নিম্নমানের বীজ সংগ্রহ করে বিতরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। তবে ভুল পদ্ধতিতে চাষাবাদের অজুহাত BADCর। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।